ভাবি আমাকে বলল, আনিস ভাই, তোমার ভাই তো কিছু পারে না, আমি অনেক অভাবে আছি, আমার মনে হয় তোমার ভাইয়ের কোনো কিছু নেই। আনিস ভাই, আমি অনেক পিপাসিত, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কি তুমি একটু শান্তি করতে পারবে? এই বৃষ্টি ভেজা নির্জন রাতে এখানে কেউ নাই। আনিস ভাই, তুমি চাইলে আমাকে কিন্তু খুশি করতে পারো, আমি তোমার কাছ থেকে একটু সুখ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। ভাবি মুখ থেকে থেকে এরকম ধ্বনির কথা শুনে আমার ভিতরে থাকা শয়তানটা জেগে উঠতে শুরু করল। কিছুক্ষণ পর আমার ভিতরে থাকা শয়তানটা আমার অবলা ভাবির সাথে যা করল তা শুনলে বন ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং, আশা করি তোমরা পুরো গল্পটা শুনবে, তাহলে তোমরা অনেক মজা পাবে। বন্ধুরা, তোমাদের আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমার নাম আনিসুর রহমান আনিস, ছদ্মনাম। আমার বয়স 25। আজকে আপনাদের সাথে যে ঘটনাটা বলবো সেটা আমার সাথে কিছুদিন আগে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। যার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম শাহানা, বয়স আনুমানিক 27 কি 28 হবে। সে দেখতে অনেক সুন্দরী, সুশ্রী। 27 কি 28 বছর বয়স হলে কি হবে, তার চেহারাটা দেখতে এখনও অনেক কিউট। সে ছিল পরমা সুন্দরী, তাকে যখন দেখতাম তখনই আমার মনের ভিতরে কেমন জানি শুরু হতো। তাকে পাওয়ার আশায় আমার মন সবসময় ব্যাকুল হয়ে থাকত, কিন্তু ভয়ে তাকে কিছু বলতে পারতাম না, কারণ সে নিজেই ছিল বাড়িওয়ালি। কোনো সমস্যা হলে তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তার জামাই ছিল বাকপ্রতিবন্ধী, অর্থাৎ বোবা। তার জামাইয়ের চেহারাটা ছিল চিকেন, একবারে লিকলিকে গাছের মতো। অর্থাৎ শাহানা ভাবি স্বামী হিসেবে যতটুকু প্রত্যাশা করেছিলেন, যতটুকু স্বপ্ন দেখেছিলেন, তার স্বামী তার ধারে কাছে নেই। তার মনে অনেক কষ্ট, কিন্তু সেই কষ্ট কাউকে কোনোদিন প্রকাশ করতে পারে নাই শাহানা ভাবি। শাহানা ভাবি না পারত তার সাথে মনের কষ্ট প্রকাশ করতে, না পারত মন খুলে কোনো কিছু বলতে, কারণ বোবা মানুষেরা সাধারণত কানে কম শোনে। শাহানা ভাবির কোনো কিছুর অভাব নাই, অভাব শুধু একটু ভালোবাসার। কারণ শাহান ভাবি যাকে বিয়ে করেছে সে ছিল একজন বাঘ প্রতিবন্ধী, আর বিশেষ কিছু মুহূর্ত আছে সেখানেও সে ছিল একেবারে অমত। শাহানা ভাবি হয়তো পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না, যে কারণেই টাকার লোভে পড়ে এমন একটা বাঘ প্রতিবন্ধী মানে বোকা ছেলের কাছে তার বাবা মা তাকে বিয়ে দিয়েছে। তার স্বামী না বস্তুত তার মনে ভাষা না বুঝতে তার মনের দুঃখ। শাহানা ভাবি মানসিকভাবে খুব পেশাতেই ছিলেন। আমি ছিলাম তখন তাদের বাসার ভাড়াটিয়া। শাহানা ভাবি এবং তার হাজবেন্ড ছিল এই বাসার মালিক। যখন থেকে এই ভাষাতেই আমি ভাড়াটিয়া হিসেবে উঠলাম, তখন থেকেই শাহানা ভাবের প্রতি আমার একটা অন্যরকম ইমেজ কাজ করত। একদিন 2 দিন করে এভাবে 1 মাস কেটেই বাসায় আস্তে আস্তে শাহানা ভাবির সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সবসময় হাসি মুখে কথা বলার চেষ্টা করি, মাঝে মধ্যে শাহানা ভাবের জন্য অনেক সুন্দর সুন্দর গিফট এনে তাকে উপহার দেওয়ার চেষ্টা করতাম, তাতে শাহানা ভাবে অনেক খুশি হতো। আমার কাজ ছিল যে করেই হোক শাহানা ভাবির মন পাওয়া এবং তার সাথে একটু আনন্দ বিনোদন করা। আস্তে আস্তে শাহানা বিবির পরিবারের সঙ্গে খুব ভালো করে মিশতে শুরু করলাম। এভাবে আরও 3 মাস কেটে গেল। তারপর একদিন শুক্রবার ছিল, নামাজ পড়তে যাব, তাড়াতাড়ি করে গোসল করে ছাদে গেলাম জামাকাপড় শুকাইতে। আর তখনই দেখি শাহানা ভাবি ভেজা জামাকাপড় শুকানোর জন্য ছাদে গেল। শাহানা ভাবি যে মাত্র গোসল করে আসছে, সেই জন্য তাকে অনেক চমৎকার দেখাচ্ছে। তার আগে কোনোদিনও আমি তাকে ওইভাবেই চোখে দেখিনি। তখন আমি মনে মনে একটু বেশি এক্সাইটেড হয়ে এছিলাম। তারপর শাহানা ভাবির সাথে কিছুক্ষণ কথা বললাম। শাহানা ভাবি কি মিষ্টি আমার সাথে কথা বলে, কথা শুনলে আমার মনটা জুড়িয়ে যেত। কিছুক্ষণ পর আমি ছাদ থেকে নেমে বাসায় চলে আসলাম। ছাদের মধ্যে শাহানা ভাবিকে যে সুন্দর দেখাচ্ছিল, চোখের মধ্যে শুধু সেটাই ভাসছিল। শুয়ে শুয়ে কল্পনাতে শাহানা ভাবিকে স্বপ্ন দেখছিলাম, আর মনে মনে ভাবলাম শুধু কল্পনা দেখলে হবে না, শাহানা ভাবিকে তো আমার অনেক পছন্দ, কিভাবে আমি তার সাথে একটু মজা করতে পারি। মনের মধ্যে শুধু একটাই চিন্তা, কিভাবে শাহানা ভাবিকে আমি আপন করে কাছে পেতে পারি। এভাবে ভাবতে ভাবতে ঘুম চলে আসলো, আর এদিকে আমি সুযোগ খুঁজতে থাকি। একদিন রাতের বেলা বাসায় ফিরলাম, আর কি যেন মনে করে শাহানা ভাবি রুমের দিকে গেলাম। আর শাহানা ভাবি রুমের দিকে একটু এগোতেই শুনতে পেলাম রুমের ভিতর থেকে কেমন যেন একটা অদ্ভুত অদ্ভুত শব্দ বাতাসে ভেসে আসছে। তারপর একটু কান পেতে শোনার চেষ্টা করলাম ভিতরে কি হচ্ছে। কান পেতে শাহানা ভাবের কথা শুনতে পেলাম। তখন শাহানা ভাবি তার স্বামীকে বলছে, তুই পারবি না, তে আমাকে বিয়ে করেছিলে কেন, কেন আমার জীবনটা এভাবে নষ্ট করলি? তোর কোনো কিছু নাই তাহলে তুই রাস্তায় আগলে কেন, কেন বিয়ে করে আমার জীবনটাকে তুই তেজপাতা বানিয়ে দিও এছি? এইভাবে শাহানা ভাবে বলতে তার জামাইকে কথাগুলো শুনে আমার তখন খুব খারাপ খারাপ লাগছিল, কারণ শাহানা ভাবি তার স্বামীর কাছ থেকে কোনো কিছুই পায়নি, একমাত্র হতাশা আর গ্লানি ছাড়া। তারপর মনে মনে ভাবলাম, শাহানা ভাবিকে তো দেখছি ভালোই ক্ষুধার্ত, তার তো অনেক কিছুর অভাব, তাহলে তো একটা সুযোগ নেওয়াই যায়। মনে মনে ভাবলাম সময় এবং সুযোগ বুঝে শাহানা ভাবিকে ঢিল মারতে পারলেই কাজ হয়ে যাবে। বিশ্বাসটা ভাবতে ভাবতে আস্তে আস্তে রুমে চলে গেলাম। আমি অনেক ক্লান্ত ছিলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। পরে আমি সুযোগ খুঁজতে থাকি। তারপর আরেকদিন ছাদে পাইলাম শাহানা ভাবিকে, পরে তাকে চোখের
ইশারায় অনেক কিছু বোঝাতে চাইলাম, সে বুঝতে পেরেছে কিনা তা জানি না। তারপর আস্তে আস্তে শাহানা ভাবির কাছে গিয়ে বললাম, ভাবি কেমন আছেন? তারপর ভাবি বলল, জি আনিস ভাই, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বললাম, ভাবি যদি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। পরে আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি আপনাকে দেখে খুব হাস্যোজ্জ্বল মনে হয়, কিন্তু আপনার ভিতরে কেন জানি আমার মনে হচ্ছে আপনি অনেক কষ্ট আছেন, কিন্তু কাউকে বুঝতে দেন না। আমার কথা শুনে ভাবি বলল, আরে আনিস ভাই, আপনি কি বলছেন এসব? আমি খুব ভালো আছি, খুব সুখে আছি। আমি বললাম, না না ভাবি, আমি কিন্তু জানি আজকে রাতে তুমি ভাইয়ের সাথে কি করছো। আমি কিন্তু সব শুনেছি, তুমি কিন্তু ভাইয়ার সাথে মোটেও সুখে নাই। ইচ্ছে করলে ভাবি তুমি কিন্তু সুখে থাকতে পারো, তোমার জন্য আমার সকল দরজা খোলা। আমার কথা শুনে ভাবি একটা মুচকি হাসি দিলেন। তারপর আমি ভাবি হাসি দেখে বললাম, ভাবি হাসিটা খুব সুন্দর। আর ভাবিও একটু খোঁচা দিয়ে বল, কি ব্যাপার, আমাকে কি পড়ানো হচ্ছে নাকি? হ্যাঁ, আমি বললাম, আপনাকে আসলেই সুন্দর লাগে। শাহানা ভাবে বলল, আসলে আমি সুন্দর? এতদিন তো বলো নাই। ভাবিকেও ভাগে পারছি না। এভাবে কেটে গেল আরও একদিন। পরে একদিন তাদের বাসায় অনেক মেহমান আসলো, আমারও দাওয়াত দিল। পরে দুপুরের সময়মতো খাইতে গেলাম, গিয়ে দেখি বাসায় অনেক মানুষ। পরে দাঁড়িয়ে রইলাম, আর শাহানা ভাবি আমাকে দাঁড়িয়ে রয়েছে দেখতে পেয়ে বলল, আরে আনিস ভাই, এইদিকে এসো, বাড়িতে অনেক মেহমান, তাদেরকে খাওয়া দাওয়া করাতে একটু হেল্প করো। আমি বললাম, আসছি ভাবি বলেই আমি ভিতরে গেলাম, আর দেখলাম ভাবি খাবার বার্তা আছে। হঠাৎ আমার চোখ গেল ভাবের দিকে, আর চোখ সরাতে পারছি না কোনো মতেই না। আমার চাহনি দেখে ভাবি একটা মুচকি হাসি দিল। এইভাবে আমি এদিন খাবার দাবার করে মেহমানদেরকে বিদায় দিয়ে চলে গেলাম বাসায়। পরের দিন ভাবি আমাকে ডাকল, আর তখন আমি লক্ষ্য করলাম ভাবির চোখের আগুনের মতো হয়ে আছে। কাছে যেতেই বলল, আনিস ভাই কেমন আছেন? আমি বললাম, ভালো আছি, আপনি কেমন আছেন? শাহানা ভাবে বলল, আমিও ভালো আছি। তারপর বলো, আর কি খবর তোমার? আমি বললাম, এই তো আছি বেশ ভালোই। শাহানা ভাবে বলল, তোমাকে একটা কথা বলি, রাখবা? আমি বললাম, ভাবি বলেন, কি বলতে চান? শাহানা ভাবে বলল, আমার না কথা বলার মতো কেউ নাই, আর আপনি তো জানেনই আমার স্বামী কথা বলতে পারে না, মানে বাক প্রতিবন্ধী। তুমি আমার বন্ধু হবে। আমি তো মনে মনে ভীষণ খুশি হইলাম। খুশি হয়ে আমি বললাম, হে হতে পারে, কোনো সমস্যা নাই। তারপর থেকে আমি শাহানা ভাবির বন্ধু হয়ে গেলাম। প্রতিদিন তার সাথে আমার অনেক কথা হতো। আস্তে আস্তে আমরা এভাবে এগোতে এগোতে বন্ধুর চাইতেও আরও বেশি হয়ে গেলাম। একদিন শাহানা ভাবি আমাকে বলল, আনিস ভাই, আমার তো অনেক কিছুর অভাব, আপনার ভাই বাক প্রতিবন্ধী, সে তো কিছুই পারে না, আপনি যদি আমাকে একটু খুশি করতেন তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো। আমি বললাম, ভাবি আপনি কি বলতে চাচ্ছেন, একটু ক্লিয়ার করে বলেন। তারপর ভাবি আমাকে বলল, ভাই আজকে রাত্রে আমাদের বাসায় আছেন, তাহলে সব বুঝতে পারবেন। আমি তো মনে মনে মহা খুশি, কারণ এত দেখছি মেঘনা চাইতেই জল। ভাবি আমাকে বলল, আনিস ভাই, তোমার ভাই তো কিছু পারে না, আমি অনেক অভাবে আছি। আমার মনে হয় তোমার ভাইয়ের কোনো কিছু নেই। আনিস ভাই, আমি অনেক পিপাসিত, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কি তুমি একটু শান্তি করতে পারবে? এই বৃষ্টি ভেজা নির্জন রাতে এখানে কেউ নেই। আনিস ভাই, তুমি চাইলেই আমাকে কিন্তু খুশি করতে পারো, আমি তোমার কাছ থেকে একটু সুখ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। ভাবি মুখ থেকে এরকম ধরনের কথা শুনে আমার ভিতরে থাকা শয়তানটা জেগে উঠতে শুরু করল। ওমা, হঠাৎ করে দেখি ভাবিনি যে আমার সাথে কেমন জানি আচরণ করতে শুরু করল। আমি তো ভাবি আচরণ থেকে পড়ে অবাকভাবে, এরকম আচরণ দেখে আমার অবস্থা আরও খারাপ হয়ে যেতে লাগল। তারপর বন্ধুরা ভাবি আমাকে শেষ পর্যন্ত এমন অবস্থা করেছিল যা আমার পরিপূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। নিয়ন্ত্রণ হারিয়ে তারপর ভাবি আর আমি হারিয়ে গেলাম অন্য এক দুনিয়ায়, যেখানে শুধু সুখ আর সুখ। পৃথিবীতে যদি সুখের রাজ্য থাকে আমার মনে হয় তাহলে সেটাই, যেখান থেকে ফেরত আসতে মন চায় না। তারপরেও প্রকৃতির নিয়মে কিছুক্ষণ চলার পরেই সেই সুখ আর চিরন্তন হয় না, সেটা নষ্ট হয়ে যায়। আবার মানুষ স্বাভাবিক অবস্থায় চলে আসে, সেই সুখটা সবসময় থাকে না, একটা পর্যায়ে এসে নষ্ট হয়ে যায়। আমার অবস্থা তাই হয়েছিল। ভাবি অনেক খুশি হয়েছিল আমার সেই মহাজ্ঞে বন্ধুরা। তারপর থেকেই ৩ থেকে ৪ মাস আমার তার সাথে এরকম পরিস্থিতি হয়েছিল। আমি খুব সুখে ছিলাম, খুব আনন্দ পেয়েছিলাম বন্ধুরা। সময়টা ছিল আমার কাছে খুবই আনন্দখান, স্মরণীয়, স্মৃতিযোগ্য। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আজকে এ পর্যন্তই, আবারও আসো তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে এইরকম ইন্টারেস্টিং একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।